সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং সেটির সাথে এর চিকিৎসা পদ্ধতি কি হতে পারে এবং সেই সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশন কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করে থাকি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রাপ্তবয়স্কদের হাঁটুর সমস্যা এবং তার সমাধান। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিই আমাদের আমন্ত্রিত অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার পারভেজ আহসান 1960 সালের আগস্ট মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর নুসরাত। হাঁটুর সমস্যা ছোট বড় সবার ক্ষেত্রে হয়ে থাকে, বিশেষ করে আমি বলবো যে প্রাপ্তবয়স্ক যারা রয়েছে, যেমন তারা দীর্ঘক্ষণ ধরে যারা বসে থেকে কাজ করছে তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হয়ে থাকে, অথবা অন্যান্য অনেক কারণে হয়ে থাকে। আপনার কাছে একটু জানতে চাই যে হাঁটুর সমস্যাটা আসলে কি? প্রাপ্তবয়স্ক হাঁটুর সমস্যা এটা একটা খুবই কমন ব্যাপার। যারা 20 থেকে 50 বছর এটা এক গ্রুপ, এবং 50 ঊর্ধ্ব প্রাপ্তবয়স্ক যাদের হাঁটুর সমস্যা সেটা আর এক গ্রুপে আমরা ভাগ করে থাকি। তো 20 থেকে 50 বছর মানুষের তখন তারা কাজকর্ম করে বেশি, অ্যাক্টিভ অ্যাডাল্ট, যেটা একটু এনার্জেটিক থাকে, এনার্জেটিক এবং অ্যাক্টিভ অ্যাডাল্ট। তারা দৌড়ঝাঁপ করছে, তারা অ্যাক্টিভ, এই দিক থেকে ওদিক যাচ্ছে, তারা খেলাধুলা করছে এবং তাদের অনেক হাঁটুর ব্যবহার তারা করছে। এক্ষেত্রে যেটা আমাদের কাছে যেটা দেখি, যারা ফুটবল খেলে বা ক্রিকেট খেলে বা ইভেন অ্যাথলেটস বা ইভেন ব্যাডমিন্টনও খেলতে গিয়ে যদি সে বেকায়দায় পড়ে যায় বা বেকায়দায় ট্যাকলিং হয়, তাহলে হাঁটুর এক ধরনের ইনজুরি হয়। তাছাড়াও বিশেষ করে যারা হোন্ডা চালায়, বিশেষ করে বাংলাদেশে এখন প্রচুর হোন্ডা চালক, তারা বিশেষ করে হঠাৎ করে পড়ে গেলে বা অ্যাক্সিডেন্ট হলে তাদের হাঁটুটাই সবচেয়ে বেশি সমস্যা হয়। আচ্ছা, ইভেন যারা রোড অ্যাক্সিডেন্ট, বিশেষ করে গাড়িতেও যদি হয়, তাহলেও হাঁটুতে ইনজুরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাহলে কিভাবে আমরা এইটার চিকিৎসা বা এটাকে আমরা সমাধান করি? প্রথমত আমরা যেটা হলো অল্প সমস্যা, যাদের হাঁটুর অল্প সমস্যা, স্প্রেন হতে পারে বা মচকে যেতে পারে, এটা এক গ্রুপ। তারপরে একটু বেশি যদি হয়, যদি একটু ফ্র্যাকচার হয়, যেটা আনডিসপ্লেসড বা কনজারভেটিভ ট্রিটমেন্টে হয়ে যায়, আর যেটা অপারেটিভ ট্রিটমেন্ট, এভাবে আমরা এক ধরনের ভাগ করি। দ্বিতীয়ত যেটা আমরা ভাগ করি সাধারণত, যে ফ্র্যাকচার ছাড়াও আর কি ইনজুরি হতে পারে। সাধারণত আমাদের যেটা আমরা বিশেষ করে পাই সেটা হচ্ছে লিগামেন্ট ইনজুরি। তো লিগামেন্ট ইনজুরির সমস্যাটা কি? লিগামেন্ট ইনজুরি যদি হয় তাহলে এটা এক্সরেতে আসে না। তো এক্সরেতে প্রাথমিক যখন ডাক্তারের কাছে যায়, সে যদি এক্সরে করে এবং যদি দেখে যে এক্সরেতে ফ্র্যাকচার নাই, সেই ডাক্তার বলে দেয় যে আপনার কিছু হয়নি। এটাই রুগীর মাথায় গেঁথে থাকে। কিন্তু এটা যখন রুগী দেখতে পায় যে আমি তো স্বাভাবিক কাজকর্ম করতে পারছি না, আমি সিঁড়িতে উঠতে পারছি না, আমি সিঁড়ি থেকে তাড়াতাড়ি নামতে পারছি না, আমি একটু জোরে হাঁটবো সেটা করতে পারছি না, ইভেন আমার হাঁটুটাও যখন একটু দৌড়ানোর চেষ্টা করি হাঁটুটা ঘুরে যাচ্ছে, অর্থাৎ তার স্বাভাবিক জীবনযাত্রা বা কাজকর্ম কিছুটা হলো ব্যাহত হচ্ছে। এক্ষেত্রে স্যার আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে যারা রেগুলার খেলাধুলা করে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যারা রেগুলার খেলাধুলা করছে, সেটা যে কোনো ধরনের খেলাধুলা বা অ্যাক্সিডেন্টাল কারণে কোনো কারণে যদি অল্প একটু ব্যথা পায় বা পা মচকে যায়, সেক্ষেত্রে আসলে প্রাথমিক অবস্থায় কোন ট্রিটমেন্টটা তাদের করা উচিত? ধন্যবাদ। এখানে যে প্রশ্নটা আপনারা করছেন, যে সে খেলতে গেছে কিন্তু তার একটু হালকা সমস্যা হচ্ছে, হালকা সমস্যা বলতে সে পড়ে গেছে কিন্তু খুব মেজর ট্যাকলিং হয়নি, তখন তার পাটা যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সে ব্যথার কথা বলবে এবং মুভমেন্টের সে রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে এবং একটু ফুলাও থাকতে পারে।
এই ধরনের কেসে আমরা ইমোবিলাইজ করি, নিতে একটা ব্রেস পরিয়ে দেই এবং তাকে আইস অ্যাপ্লিকেশনের কথা বলি এবং বলি যে পাটা একটু উঁচু করে রাখা এবং আমরা দেখি। তো সাধারণত এই ট্রিটমেন্টে অনেকে ভালো হয়ে যায়। সেটা আসলে কতদিন যাবত তাকে মেইনটেইন করতে হয়? সাধারণত 2 থেকে 3 সপ্তাহ। অনেকে এই ধরনের বলে যে আমরা কলেজে যাব, কেউ কেউ বলে যে আমি কর্মে যাব, তখন আমরা এই ব্রেস দিয়েই স্ক্রাচ দিয়ে আমরা কলেজে বা ইউনিভার্সিটিতে বা প্রফেশনে যাওয়ার কথা আমরা অ্যাডভাইস করি। কিন্তু যদি এটা আরেকটু বেশি হয়, যদি মোচকে গিয়ে সে যখন পড়ে যাওয়ার থেকে উঠতে তার অসুবিধা হয় এবং হাঁটু অনেক ফুলে যায় এবং সে নিজে হাঁটতে পারে না, দুই বন্ধুর কাঁধে হাত দিয়ে যখন হাঁটে, এই ধরনের কেস যখন হয় তখন আমাদের সন্দেহ বেড়ে যায় তার হয়তো লিগামেন্ট ইনজুরি হয় এবং তখন আমরা প্রাথমিকভাবে এক্সামিন করি এবং অনেক সময় এক্সামিন যদি তীব্র ব্যথা হয় করতে পারি না, কিছু সময় পরে 7 দিন বা 14 দিন পরে যখন সোয়েলিং এবং ব্যথাটা কমে যায়, তারপরে আমরা এক্সামিন করে আমরা হাতে বুঝতে পারি যে তার লিগামেন্ট ইনজুরি। যে যাদের লিগামেন্ট ছিঁড়ে যায় প্রাথমিক অবস্থায় কিন্তু সেটি কিন্তু কোনো টেস্টের মাধ্যমে বোঝা যায় না যে তার লিগামেন্টটা ছিঁড়ে গেছে, কিন্তু সে তার স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু ব্যাহত হচ্ছে, স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। এক্ষেত্রে আপনাদের পরামর্শ কি, যে কী ধরনের মেডিকেশনস তারা খাবে অথবা কী ধরনের মেনটেনেন্স তাদের করতে হবে চলাফেরার ক্ষেত্রে? এখানে আমরা যেটা বলি, যদি হাঁটুতে ইনজুরি হয় এই ধরনের লিগামেন্ট ইনজুরি, তাহলে সে ব্রেস পরে থাকবে, ব্রেস, এবং ফুলা যখন কমে যাবে তখন সে নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবে এবং সে তখন এক্সামিন করে বুঝতে পারবে যে তার লিগামেন্ট ইনজুরি হয়েছে। এবং বুঝতে পারার দুটা জিনিস, একটা হলো সে হিস্ট্রি বলবে যে হাত মচকে গেছে, আর দ্বিতীয়ত তখন কিছু টেস্ট আছে, ক্লিনিক্যাল টেস্ট, সেগুলো করে সে বুঝতে পারবে যে তার হাঁটু লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং কনফার্ম করবে এমআরআই করে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটা কমন কমপ্লেন থাকে যে তারা নামাজ পড়তে পারে না, অথবা তারা বসতে গেলে তাদের ব্যথা অনুভূত হয় এবং উঠতে গেলে তাদের ব্যথা অনুভূত হয়। এর কারণটা আসলে কি? বয়স যখন 50-এর ঊর্ধ্বে হয় তখন হাঁটুর ভিতরে যে কার্টিলেজটা আছে সেই কার্টিলেজটা ক্ষয় হতে থাকে এবং এই ক্ষয় হতে হতে এমন পর্যায়ে যায় যখন আর কার্টিলেজ থাকে না, যা ওখানে হাঁটুর ভিতরে যে মেনিসকাসগুলো থাকে না, তখন হাড়ে হাড়ে ঘর্ষণ হতে থাকে। এরকম একটা পর্যায়ে আমরা সাধারণত বলি অস্টিও আর্থ্রাইটিস, অর্থাৎ হাঁটুর নি অস্টিও আর্থ্রাইটিস। এই ধরনের অস্টিও আর্থ্রাইটিস যদি হয় তাহলে আমাদের দৈনন্দিন যে কার্যক্রম, তার স্বাভাবিক হাঁটা চলা, সিঁড়ি থেকে উঠানামা, নামাজ পড়া বা হাঁটু দিয়ে যে কোনো কার্যক্রম তার ব্যাঘাত হচ্ছে। এই ধরনের সমস্যা আমাদের পর্যায়ক্রমে অ্যাকর্ডিং টু গ্রেড, মানে অল্প সমস্যা না মাঝারি সমস্যা না বেশি সমস্যা, এইভাবে ক্যাটাগরি করে আমরা তাদের চিকিৎসা করে থাকি। কারোর ক্ষেত্রে যদি অস্টিও আর্থ্রাইটিস হয়ে থাকে সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো না কোনো লক্ষণ প্রাথমিক অবস্থায় দেখা দেয়, সেই লক্ষণগুলো আসলে কি কি? সাধারণত অস্টিও আর্থ্রাইটিসের একটা বয়স পার হয়ে 50 ঊর্ধ্ব হবে, মহিলাদের বেশি হলো, ছেলেদেরও কম হচ্ছে না, তার মানে সেক্স যদি 50 হয় তখন উভয়ই একই পর্যায়ে হয়ে যায়। 2 নম্বর হচ্ছে হাঁটুটা ইউজ করতে গিয়ে আড়ষ্ট ভাব হয়, মানে ইজি ফিল করতেছে না, ফুলে যায় এবং হাঁটুর যে ডিফর্মিটিটা, হাঁটুর যে শেপটা, এটাও একটু চেঞ্জ হয়ে যায়। এক্ষেত্রে যাদের অস্টিও আর্থ্রাইটিস রয়েছে আপনারা বলছেন যে কিছু তো মেডিকেশন তাদেরকে অবশ্যই মেনটেন করতে হয়, এবং এটার সাথে কি আসলে ফিজিওথেরাপি নেওয়ার কোনো দরকার আছে কিনা বা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা এক্ষেত্রে আসলে পালন করে? ধন্যবাদ। আমাদের অর্থোপেডিক্স যে সমস্যাগুলা, এগুলার একটা থেরাপি, আমি যে ফিজিওথেরাপি যেটাই বলেন বা আমরা ব্যায়াম বলি, এই চিকিৎসার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা মেডিকেশন দিলেও আমাদের প্রত্যেকটা, বিশেষ করে জয়েন্টের ট্রিটমেন্টে ফিজিওথেরাপি এটা একটা অত্যাবশ্যকীয় একটা ট্রিটমেন্ট মোডালিটি। সো আমরা প্রথমে তার ব্যথাটা কমিয়ে নিই, যে কোনো শোল্ডার ব্যথা বলেন, কোমরে ব্যথা বলেন, হাঁটুর ব্যথা বলেন, এগুলা প্রথমে ওষুধ দিয়ে কিছু ব্যথা কমিয়ে, এর পরের স্টেজে হচ্ছে
আমরা ফিজিওথেরাপি, এবং এই ফিজিওথেরাপি কিন্তু একটা সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন। এটা কিন্তু প্রত্যেকটা স্টেজে স্টেজে এটার পদ্ধতিটা চেঞ্জ হয়ে যায়। আবার ফিজিওথেরাপি আবার দুভাগে ভাগ করা যায়, ম্যানুয়াল ফিজিওথেরাপি বা ইনস্ট্রুমেন্ট, সেগুলোও অ্যাকর্ডিং টু প্রবলেম সেটা চেঞ্জ হচ্ছে। সো ফিজিওথেরাপি অনেকে খুব হালকাভাবে ব্যায়াম হিসেবে উড়িয়ে দিলে চলবে না। এটা অর্থোপেডিক, বিশেষ করে জয়েন্টের ট্রিটমেন্টে এটা খুবই অত্যাবশ্যক একটা মডালিটি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগীরা কিছুদিন ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা নেওয়ার পরে সেটিকে বন্ধ করে দেয়। এক্ষেত্রে পরবর্তীতে তার কি ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে? সাধারণত আমরা যে ফিজিওথেরাপিটি, এটার দুইটা পার্ট। এটা হচ্ছে জয়েন্টের আশেপাশে যে মাসেল বা লিগামেন্ট, এগুলা স্ট্রেনথেনিং করতে হবে, এগুলোকে শক্তিশালী এবং অ্যাক্টিভ রাখতে হবে। যেমন অনেকেই বসে থাকে মাংস শুকিয়ে যায়, তাহলে তার হাঁটুও অকার্যকর হয়ে যায়। সে সময় আমরা তাকে অ্যাডভাইস করি যে আপনার মাসেল বিল্ডিং এবং টেন্ডন যে কন্ট্রাক্টেড থাকে সেগুলোকে রিলিজ করার জন্য আমরা ফিজিওথেরাপি দিই। এটা একটা। 2 নম্বর হচ্ছে মোবিলাইজেশন। তার মানে হাঁটু যদি আপনার প্রপার মোবিলাইজেশন যদি না করেন তাহলে তো আপনি হাঁটতে চলতে পারবেন না। সো ফিজিওথেরাপির প্রথম পারপাস হচ্ছে তার মাসেলগুলোকে প্রপারলি বিল্ড এবং স্ট্রেনথেন করা, এবং দ্বিতীয় পার্টটা হচ্ছে জয়েন্টটাকে প্রপার মোবিলাইজেশন। অর্থাৎ এক্সারসাইজ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসলে ফিজিওথেরাপি যখন দেওয়া হয় এবং তার পরবর্তীতে কিছু এক্সারসাইজও তাদেরকে করতে হয়, সেই বিষয়টি নিয়ে আমরা আরো একটু বিস্তারিত জানবো আপনার কাছে। ফিজিওথেরাপি সাধারণত যখন ব্যথার ওষুধের পর্যায়টা কমে যায়, অর্থাৎ ব্যথা কমে গেল, সে পর্যায়ে আমরা এই ট্রিটমেন্টটাকে দীর্ঘায়িত করার জন্য আমরা ফিজিওথেরাপি অ্যাপ্লাই করি। ফিজিওথেরাপি আমরা সাধারণত মাসেল বিল্ড করার জন্য এবং হাঁটু বা নি যে ভাঁজ করা, এই দুইটা পার্ট আমরা করে থাকি। কিন্তু দেখা যায় যদি বেশি সমস্যা হয়ে যায়, মানে ফিজিও করছে কিন্তু তার ব্যথা কমছে না, তখন আবার অ্যাসেসমেন্ট করি তার কি হাঁটুর ব্যথাটা, হাঁটুর ক্ষয়টা খুব বেশি যে এখন ফিজিও করলেই তার ব্যথা হয়ে যাচ্ছে। সেটা যখন অ্যাসেসমেন্ট করি তখন আমরা বলি যে না, এখন আর আপনি। সেই অ্যাসেসমেন্টের মধ্যে আসলে কোন কোন বিষয়গুলো রয়েছে বা কোন কোন টেস্টগুলো রয়েছে? জি, আমরা এক্সরে করেই বুঝতে পারি যে তার জয়েন্ট স্পেস খুব কমে গেছে, তার অল্প কিছু মুভমেন্ট করলেই তার ব্যথা শুরু হয়ে যায়। আমরা টেস্ট করলেই বুঝতে পারি যে তার ডিফর্মিটি অনেক বেশি, এক্ষেত্রে ফিজিও করা যাবে না। তখন আমরা ফিজিও স্টপ করে আমরা এন্ড স্টেজ হলে যে সার্জারি করা হয় সেটার অপশন আমরা পেশেন্টকে অবহিত করি। স্যার, হাঁটুর যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে, সেটা ব্যথা হোক অথবা আর্থ্রাইটিসের সমস্যা হোক, সেক্ষেত্রে আপনি বলছিলেন যে এক্সরের পরামর্শ করা হয়, কিন্তু আমরা জানি যে আসলে এমআরআই ছাড়া আসলে এক্স্যাক্টলি রোগটা আসলে কোন পর্যায়ে রয়েছে সেটিকে আসলে ডায়াগনোসিস করা যায় না। না, এটা কথাটা ঠিক, কিন্তু ঘটনা হচ্ছে যে যখন আমরা মিডল স্টেজ, যেটা 20 থেকে 40, যে সময় লিগামেন্ট ইনজুরি হয়, যে সময় মেনিসকাস ইনজুরি হয়, যে সময় আদার লিগামেন্টস যদি ইনজুরি হয়, তখন এমআরআইটা অত্যাবশ্যক হয়ে যায়। কিন্তু যদি বয়স বেশি হয়ে যায়, যখন এগুলা সব ক্ষয় হয়ে যায়, তখন অনেক সময় আমাদের এমআরআই প্রয়োজন পড়ে না। তখন আমরা দেখি যে এন্ড স্টেজ আর্থ্রাইটিসের আমরা অপারেশন, অর্থাৎ বয়স ভেদে আপনারা ডিসাইড করে থাকেন যে কার এমআরআই লাগবে, কার লাগবে না। স্যার, আমরা আরও বিস্তারিত জানবো এই হাঁটুর সমস্যাগুলো কি কি হতে পারে, কি কি জটিলতা হতে পারে। তবে তার আগে আমি একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। সাধারণত দেখা যায় যে গাউট রোগীদের কিছু কিছু খাবার, যেমন ডাল জাতীয় খাবার, বিচি বা বিভিন্ন সবজি আছে, যেমন হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, গরুর মাংস, কলিজা ইত্যাদি জাতীয় খাবারগুলো যখনই তারা বেশি করে খাচ্ছে বা খাদ্য তালিকায় 2-3 দিন পর পর রিপিট করছে, তখনই দেখা যাচ্ছে তাদের পায়ের গোড়ালি ফুলে যাচ্ছে, পা প্রচণ্ড ব্যথা করছে, মাসেল ক্র্যাম্পিং হচ্ছে, ইভেন তাদের পায়ের রগেও কিন্তু টান ধরতে পারে। ছোলা একটা সেকেন্ড ক্লাস প্রোটিন, যেটা ডাল হওয়ার কারণে গাউট রোগীদের কিন্তু এইটা প্রতিদিন খাওয়ার কারণে কিন্তু সমস্যাটা বেড়ে যেতে পারে।
অনেকেই আছে যে ছোলাটা হয়তো ডিরেক্টলি বাদ দিয়ে দেওয়ার পরেও কিন্তু সমস্যাটা থেকে যাচ্ছে। সমস্যাটা এই কারণে থেকে যাচ্ছে, কারণ হলো দেখা যাচ্ছে যে আমরা ডাল থেকে যে বেসন তৈরি করছি, এই বেসন দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বেগুনি, পেঁয়াজু বা অন্যান্য আলুর চপগুলো করে থাকি। কিন্তু দেখা যায় যে এগুলো তারা না জানার কারণে তারা খুঁজে পাচ্ছে না। মনে করে অনেক সময় তারা ভেবে থাকেন যে আমরা হয়তো অন্যান্য খাবার খাচ্ছি, কিন্তু কেন ইউরিক অ্যাসিডটা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে তাদের মনে রাখতে হবে এখানে ডালের তৈরি যে বেসনটা, সেটার ব্যবহারটা স্কিপ করে তাদেরকে যে কোনো ধরনের চালের গুঁড়ি বা অন্যান্য কর্নফ্লাওয়ার যেগুলো থাকে এগুলো ব্যবহার করে কিন্তু এগুলো তৈরি করতে হবে। তাহলে দেখা যাবে যে তার ইউরিক অ্যাসিডের যে প্রবণতাটা বা বেড়ে যাওয়া বা গাউট রোগীদের ক্ষেত্রে অনেকটা উপকার হবে। এছাড়াও আরও কিছু খাবার আছে, তার মধ্যে একটি হলো হালিম। আপনারা সবাই জানেন যে হালিম কিন্তু ডাল থেকেই তৈরি হয়। বিভিন্ন ধরনের ডাল এবং সাথে একটু চাল মিশিয়ে কিন্তু সাথে আবার গরুর মাংসটা মিক্স করে কিন্তু হালিম তৈরি করা হচ্ছে, এবং এখানে 3টি উপাদান বা 4টি উপাদানই কিন্তু গাউট রোগীদের জন্য হার্মফুল। এছাড়াও আরও কিছু উপাদান আছে, যেমন বিভিন্ন ধরনের সবজি তারা ব্যবহার করে থাকেন বা বিচি ব্যবহার করে থাকেন, যেগুলো থেকে কিন্তু তাদের এই রোগের ধরনটা কিন্তু বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ থাকবে যে আপনারা শর্করা জাতীয় একটা খাবার নিয়ে, যেমন চিড়া হতে পারে, চিড়ার সাথে দই হতে পারে বা কলা হতে পারে। এছাড়াও কিন্তু আপনারা ন্যাচারাল যে ধরনের আমরা অ্যাজ ইউজুয়াল খাবারগুলো ঘরে খেয়ে থাকি, সেই ধরনের খাবার দিয়ে কিন্তু গাউট রোগীদের ক্ষেত্রে অনেকটা উপকার হবে। তাহলে হবে কি, পায়ের ব্যথা বা পা ফুলে যাওয়া এই ধরনের সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবেন। মোটামুটি যদি আপনারা একদম ব্যালেন্স খাবার দিয়ে এবং এই উপাদানগুলো, যেমন ডালের কথা বলেছি, বিশেষ করে ডাল দিয়ে তৈরি ছোলা বলেছি, হালিম বলেছি, এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে এবং পাশাপাশি ফ্রেশ খাবারগুলোকে রেখে, যেগুলো গাউট রোগীদের জন্য ভালো সেই খাবারগুলো রেখে এবং প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের জন্য পানি গ্রহণ বাধ্যতামূলক। অতিরিক্ত পানি গ্রহণ করলে এইটি দেখা যায় ইউরিনের মাধ্যমে অনেকটা এটা রিকভার করা সম্ভব। তাহলে আপনাদের গাউট রোগ থেকে দূরে থাকতে পারবেন। স্যার, আমরা যতটুকু জানি যে আধুনিক চিকিৎসার অন্যতম একটি পার্ট হচ্ছে, অর্থাৎ হাঁটুর সমস্যা সমাধানের ক্ষেত্রে একটা পার্ট হচ্ছে পিআরপি। এই পিআরপি সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ। আমরা যখন দেখি যে এখনও কনজারভেটিভ ট্রিটমেন্টের অপশন আছে, কিন্তু তাকে আমরা ওষুধ দিব না। আমরা কনসিডার করি যে যদি ব্যথার ওষুধ দেই তাহলে তার কিডনি সমস্যা হয়, তার মুখের রুচির সমস্যা হয়, তার পেপটিক আলসারের সমস্যা হয়, এগুলো কনসিডার করে আমরা তার ওষুধ কমিয়ে দিই। সেক্ষেত্রে আমরা লোকাল ট্রিটমেন্টের উপর জোর দিই, অর্থাৎ ফিজিও দেই, এবং আমরা যে এখনকার যুগে যে জিনিসটা খুবই প্রচলিত সেটা হচ্ছে পিআরপি থেরাপি। সেটা শরীরের রক্ত নিয়ে সেন্ট্রিফিউজ করে তার যে সাদা অংশ সেটা হাঁটুতে দেই, এবং এটা কিছুটা ক্ষয় রোধ করে। তাছাড়াও আর একটা জিনিস এখন খুব চালু আছে, স্টেম সেল থেরাপি। এগুলাও নন সার্জিক্যাল ট্রিটমেন্ট। এগুলা এক্ষেত্রে স্যার আমরা এক কথায় যদি জানতে চাই যে পিআরপি ট্রিটমেন্ট এবং স্টেম সেল ট্রিটমেন্ট এগুলো আসলে কতটুকু সফলতা অর্জন করেছে ট্রিটমেন্ট বা রোগীর সুস্থতার ক্ষেত্রে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্র আছে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস বা যাদের কিডনি সমস্যা, যারা সার্জারি করতে পারবে না, বা হার্টের এমন সমস্যা তাকে কোনো রকমই হার্টে অপারেশন করা যাবে না, তখন আমরা এই ধরনের মোডালিটি নিয়ে আমরা চিকিৎসা দিই। আমরা ভিস্কো সাপ্লিমেন্টেশন আছে, স্টেরয়েড থেরাপি আছে, পিআরপি থেরাপি আছে, স্টেম সেল থেরাপি আছে, বা অনেকে আবার লেজার থেরাপিও এখানে অ্যাপ্লাই করে। এই ধরনের ট্রিটমেন্টটা আমরা তখন তাকে ইম্পর্টেন্ট, অর্থাৎ রোগীর কন্ডিশন অনুযায়ী সেক্ষেত্রে আপনারা ট্রিটমেন্টটাকে চুজ করে থাকে যে কোন ধরনের ট্রিটমেন্ট তার জন্য প্রযোজ্য। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক বিস্তারিত জানলাম যে বয়স্কদের জন্য হাঁটুর সমস্যা হলে কি কি ধরনের ট্রিটমেন্ট হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও, এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান, নাটক এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।